আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নদ নদী থেকে। বাংলাদেশের নদ নদী থেকে প্রত্যেক বছর চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1 মার্ক নিশ্চিত কমন পাবেন আপনারা ইনশাআল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যে আজকের টপিকসটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এই যে নদ নদী থেকে কী প্রশ্ন আসছে এখন পর্যন্ত চাকরি পরীক্ষা, সব কিছু আজকে আমরা ক্লাসে প্রমাণ সহকারে আপনাদের দেখিয়ে দিব। আর এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা রিয়াক্ট দিবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যেন আপনি আপনার পরীক্ষার সময় আপনি আপনার পছন্দ মতো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি দেখতে পারেন। কারণ অসংখ্য ভিডিও আমরা দিব আমাদের পেজে। আপনারা দেখেন যে নদ নদী থেকে আমাদের ক্লাস নেওয়ার পর আমরা যে কিন্তু দেখাবো যে কোথা থেকে কোন প্রশ্ন আসছে, এগুলো কিন্তু আমরা আজকে ক্লাসের মধ্যে দেখাবো। তো প্রথমে চলে যাই আমরা বাংলাদেশের যে নদ নদী রয়েছে। বাংলাদেশের যে নদ নদী কাকে বলে, এইটা আপনারা অনেক সময় প্রশ্ন করতে পারেন এবং অনেকেই বলেন যে যার শাখা প্রশাখা আছে তাকে বলছি নদী, আর যার নাই তাকে বলছি কি নদ। এইটা আমরা কিন্তু আমাদের যে মাধ্যমিক ভূগোল রয়েছে এটা কিন্তু বলে না। মাধ্যমিক ভূগোল অনুযায়ী বলা হয় যে কিছু শব্দ রয়েছে নিত্য পুরুষবাচক শব্দ এবং কিছু বিষয় রয়েছে কি নিত্য স্ত্রীবাচক শব্দ। ওই অঙ্কে কিন্তু আমাদের বাংলাদেশের নদ নদীটা আমরা নিই। আমাদের এই প্রশ্ন কিন্তু আসবে না, আমাদের প্রশ্ন আসবে যে বাংলাদেশের নদ নদী কয়টি বর্তমানে। বাংলাদেশে বর্তমান নদ নদী রয়েছে, সর্বশেষ যে পরিসংখ্যান রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট থেকে, সেখানে আমরা পাচ্ছি 1415টি। কিন্তু এই প্রশ্ন কিন্তু আমাদের জন্য আসবে না। আমাদের জন্য যেটা আসবে সেটা হচ্ছে যে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী। এখন আন্তঃসীমান্ত নদী কাকে বলে? আন্তঃসীমান্ত নদী বলতে বোঝাচ্ছে যে দুই দেশের সাথে সংযোগ স্থাপনকারী নদীকেই বলছি কি আমরা আন্তঃসীমান্ত নদী। আর বাংলাদেশে বর্তমানে আন্তঃসীমান্ত নদী রয়েছে 57 থেকে 58টি। কয়টি বললাম আমরা? 57 থেকে 58টি। এইটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এইটা আপনাদেরকে অবশ্যই স্টার মার্ক করে রাখতে হবে যে এইটা আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি বলছি 57 বা 58টি, অপশানে যে কোনো একটা থাকবে, হয় 57টি থাকবে, না হয় কি থাকবে 58টি থাকবে। এখন আমরা বলছি যে বাংলাদেশের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা সম্মিলিত নদী অববাহিকা যে 33% বাংলাদেশের কি গড়ে উঠেছে বলতো, আমাদের যে সমভূমিটা এটা গড়ে উঠেছে। আমাদের জন্য প্রয়োজন, আমরা বলছি যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদের নাম কি? বাংলাদেশের বৃহত্তম নদের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বৃহত্তম নদের নাম কি? নদের নাম কি বলতো? ব্রহ্মপুত্র বললাম। আর এই ব্রহ্মপুত্র নদটা বাংলাদেশের আমরা জানি এই ব্রহ্মপুত্র নদটা বিশ্বের 4টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে যদি প্রশ্ন করা হয় ব্রহ্মপুত্র নদ কয়টি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে বলতো? 4টি। 4টি কি? 4টি হচ্ছে আমাদের বাংলাদেশ তো রয়েছে, চীন, ভুটান, ভারত ও বাংলাদেশ। প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি প্রশ্ন করা হয় যে এই ব্রহ্মপুত্র নদটা কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এই ব্রহ্মপুত্র নদটা প্রবাহিত হয়েছে 4টি দেশের মধ্য দিয়ে। কয়টি দেশের মধ্যে বললাম? 4টি দেশের মধ্য দিয়ে। কি বললাম বলতো? চীন, ভুটান, ভারত ও বাংলাদেশ। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের জন্য এবং একাধিকবার কিন্তু চাকরি এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসছে যে ব্রহ্মপুত্র নদটা কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের বর্তমানে বৃহত্তম নদীর নাম কি? বাংলাদেশের বর্তমানে বৃহত্তম নদীর নাম হচ্ছে পদ্মা। এইটাও কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের বর্তমানে বৃহত্তম নদীর নাম কি, তার নাম হচ্ছে পদ্মা। কিন্তু যখনই তোমাকে বলবে যে বাংলাদেশের বৃহত্তম নদ কোনটি, তখন হবে কি ব্রহ্মপুত্র। অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে প্রশ্ন কোনটা চেয়েছে, আর প্রশ্ন যেটা চাইবে সেটাই কিন্তু আমাদের জন্য উত্তর করতে হবে। তারপরে আমরা বলতেছি বাংলাদেশের গভীরতম নদ কোনটা। বাংলাদেশের গভীরতম নদ হচ্ছে মেঘনা। এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলাদেশের শুধুমাত্র বৃহত্তম নদীর নাম কি? পদ্মা। তাছাড়া আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বলতেছি বাংলাদেশের গভীরতম, তারপরে বলতেছি আমাদের প্রশস্ততম এবং নাব্যতম। এই 3টা বিষয় কিন্তু কি? মেঘনা। এই 3টা বিষয় কি বললাম? মেঘনা। মাথায় মানে কি হচ্ছে যে বাংলাদেশের গভীরতম নদীর নাম কি? মেঘনা। বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম কি? মেঘনা। বাংলাদেশের নাব্যতম নদীর নাম কি? তার নাম হচ্ছে কি বলছি? মেঘনা। তারপরে বলছি বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কি? বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদীর নাম হচ্ছে বলেশ্বর। কি নাম বললাম? বলেশ্বর। তারপরে আমরা বলতেছি আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি
চর রয়েছে কোন নদীতে? বাংলাদেশের সবচেয়ে বেশি চর রয়েছে যমুনা নদীতে। কোন নদীতে বলছে? যমুনা নদীতে। তারপরে বলছি বাংলাদেশের সবচেয়ে বেশি স্রোত বা খরস্রোতা নদী কোনটি? বলেন তো আপনারা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। কি নাম বললাম আমরা? কর্ণফুলী। তারপরে আমাদের মাথায় রাখতে হবে, আমরা বলতেছি যে আমাদের যে বাংলাদেশের ভিতরে দুই ভাগ হয়ে কিছু দূরে প্রবাহিত যে নদীটা হয়েছে, এটা আমরা বলতেছি কি, আমরা আমাদের যে মেঘনা নদীটা, এটা পরবর্তীতে সুরমা ও কুশিয়ারা নামে পরিচিতি লাভ করেছে। কোন নদীর নামে বললাম? সুরমা ও কুশিয়ারা নামে পরিচিতি লাভ করেছে। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা বলতেছি ঢাকা শহরকে রক্ষা করার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে একটি বাঁধ দেওয়া হয়েছে। বাঁধটার নাম কি? বাঁধটার নাম হচ্ছে বাকল্যান্ড বাঁধ। আর এই বাঁধ দেওয়া হয়েছে 1864 সালে। কত সালে বললাম? 1864 সালে। এটাও আমাদের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্টার মার্ক করে রাখতে হবে। আর এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু স্টার মার্ক করে রাখতে হবে। এখন আমরা দেখতে পাই নদীতে অনেক সময় কি হয়, যে এক কথায় নদী এক কথায় কি, যখন পানি বৃদ্ধি পায় তখন কিছু মানুষ সর্বশান্ত হয়ে যায়। আর এখানে বলছি যে নদীর শিকস্তি বলা হয়, নদীর ভাঙনে সর্বশান্ত জনগণকে বলা হয় নদী শিকস্তি। আর নদী পয়স্তি বললে বোঝায় এক কথায় নদীর চট জাগলে চাষাবাদ করে যারা, তাদেরকে বলছি নদী পয়স্তি। এখন বলতেছি যে আমাদের জোয়ার ভাটা হয় না একটা নদীতে, তার নাম হচ্ছে কি? গোমতী নদী। আর এই গোমতী নদীকে বলা হয় কুমিল্লার দুঃখ। প্রশ্ন করা হয় কুমিল্লার দুঃখ কাকে বলা হয়? তার নাম হচ্ছে কি? গোমতী নদীকে। তাহলে যদি প্রশ্ন করা হয় কুমিল্লার দুঃখ কাকে বলা হয়, তার নাম হচ্ছে কি বললাম আমরা? গোমতী নদীকে। তারপরে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই, আমরা বলতেছি যে বাংলাদেশে উৎপত্তি এবং সমাপ্ত দুটা নদী রয়েছে, একটা হচ্ছে হালদা আর একটা হচ্ছে সাঙ্গু। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে বাংলাদেশে উৎপত্তি এবং সমাপ্তি নদীর নাম কি? তার নাম কি বলতেছি? যে আমরা বলতেছি যে হালদা ও সাঙ্গু নদী। কি নাম বললাম? হালদা ও সাঙ্গু নদী। এখান থেকে আরও একটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা আবার কি? বলা হচ্ছে হালদা নদীকে থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের পোনা সংগ্রহ করা হয়। প্রশ্ন করা হয় কোন নদীকে বাংলাদেশের মৎস্য প্রজনন কেন্দ্র বা কোথা থেকে পোনা বা রেণু সংগ্রহ করা হয়, সে নদীটার নাম কি বলতেছি আমরা? তার নাম হচ্ছে, আমরা বলতেছি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে, সেটা আমরা বলতেছি যে হালদা নদী। এটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বলতেছি আমাদের যে আমরা বলছি যে আমাদের এই বাংলার সবচেয়ে প্রাচীন নগরী বলা হচ্ছে পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এইটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এইটা গড়ে উঠেছিল করতোয়া নদীর তীরে। কোন নদীর তীরে? করতোয়া নদী। আর করতোয়া নদী বগুড়া জেলায় অবস্থিত। আমরা আবার বলেছি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। আর এই কর্ণফুলী নদীর তীরে একটা কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। সে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ করা হয়েছিল 1962 সালে। কত সালে বলছি? 1962 সালে। এটা নির্মাণ করা হয়েছিল রাঙামাটিতে। কোথায় বললাম প্রিয় শিক্ষার্থী বলো তো? রাঙামাটিতে। তারপরে আমরা বলতেছি বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ফরিদপুরে অবস্থিত। কোথায় অবস্থিত? ফরিদপুরে অবস্থিত। এই যে আবার বলতেছি আমরা যে এই কয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। এখন আমরা বলবো যে আমরা যা বললাম তার একটু সামারাইজ করি। আমরা বলতেছি বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি? 57 থেকে 58টি। বাংলাদেশের বৃহত্তম নদের নাম কি? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ কয়টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? 4টা। কি কি? চীন, তারপর বলছি ভারত, বাংলাদেশ এবং ভুটান। এই 4টা দেশের মধ্য দিয়ে কি প্রবাহিত হয়েছে? ব্রহ্মপুত্র আমরা বলছি নদ। তারপরে বলতেছি বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি? পদ্মা। দীর্ঘতম, প্রশস্ততম এবং নাব্যতম নদীর নাম কি? তার নাম হচ্ছে মেঘনা। সবচেয়ে আমরা বলতেছি খরস্রোতা নদীর নাম কি? তার নাম হচ্ছে কি বলছি? কর্ণফুলী। তারপরে আমরা বলতেছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি চর রয়েছে যমুনাতে। উৎপত্তি এবং সমাপ্তি কোন দুটা? বাংলাদেশে হালদা এবং সাঙ্গু। মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে কাকে পরিচিত বলতেছি? তার নাম কি বলতো? তার নাম আমরা বলছি হালদা নদী। তারপরে নদীর ভাঙনের সর্বশান্ত জনগণকে শিকস্তি, আর নদীর চর জায়গায় যারা চাষাবাদ করে তাদেরকে বলছি পয়স্তি। এই যে আমাদের আলোচনা এই নদ নদী থেকে। এখন দেখবো আমরা এই নদ নদী থেকে কী কী প্রশ্ন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে প্রশ্ন আসছে সে প্রশ্ন থেকে আমরা বলতেছি
যে আমরা যে উত্তর করব এখন যে আসলে আমরা পারতেছি কিনা। বাংলাদেশের দেখো এবছর আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রশ্নটা আসছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে যে দেখো যে এই যে এবার 25-26 সেশনে যে আন্তঃসীমান্ত নদী কয়টি। আমরা কি বলেছিলাম বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী হচ্ছে কি 57 থেকে 58টি। এখন অপশান খুঁজি আমরা, দেখো 55 আছে, 58 আছে, 59 রয়েছে, আর কি রয়েছে বলো তো, আর হচ্ছে বলছি 51। তাহলে কোনটি হবে? তাহলে হবে 58টি, যেহেতু 57টি আপনাদের অপশানে নাই। এটা হচ্ছে সবচেয়ে সঠিক উত্তর। তারপর বলছি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত। একটু আগে কিন্তু বললাম হালদা নদীকে বলা হয় মৎস্য প্রজনন কেন্দ্র। এই যে হালদা রয়েছে, এই প্রশ্নটা এবছর রয়েছে, এবার পড়ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেখো 2025-26 সেশনে। তাহলে বুঝতেই পারছো আমরা যা পড়াবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এটুকু নিশ্চিত করবো তোমাদেরকে। তারপরে আমরা বলতেছি বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু সংগ্রহ করা হয়। একটু আগেই কিন্তু তোমাদেরকে বললাম তার নাম কি বলছে, হালদা নদী। এই যে তোমাদের হালদা নদী, এইটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 এবং 8 সেশনে প্রশ্ন এসেছে। তারপরে বলছি বাংলাদেশের দীর্ঘতম বা বৃহত্তম নদী কোনটি। অবশ্যই কি বলছি, পদ্মা। মাথা রাখতে হবে শুধুমাত্র দীর্ঘতম নদী বা বৃহত্তম নদী যখন বলবো তখন হচ্ছে পদ্মা, বাকি যখন বলবো আমরা প্রশস্ততম, তারপরে আমরা বলতেছি নাব্যতম, তারপরে বলতেছি গভীরতম, যখন এই তিনটে যখন বলবো তখন কি হবে বলো তো, তখন হয়ে যাবে কি মেঘনা, তখন কি হয়ে যাবে আমাদের মেঘনা। কিন্তু যখন আমরা বলবো বাংলাদেশের দীর্ঘতম নদী তখন কি বলতেছি আমরা, তখন বলছি আমরা পদ্মা। তারপরে বলতেছি হালদা নদী কিসের জন্য বিখ্যাত। তাহলে হালদাটা কিন্তু আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, বুঝতেই পারতেছো তোমরা। হালদা নদী বিখ্যাত আমরা বলছি এটা কি, আমরা বলছি মৎস্য প্রজনন কেন্দ্র। একটু আগে কিন্তু বললাম এই প্রশ্নটা দেখো তোমরা, এই প্রশ্ন কিন্তু আসছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2021-22 সেশনে প্রশ্ন আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু 19-20 সেশনে প্রশ্নটি এসছে। তারপরে বলতেছি ভুটান, ভারত, বাংলাদেশের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে আমরা কি বলেছি বৃহত্তম নদের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। আর এই ব্রহ্মপুত্র নদ 4টা দেশের মধ্য দিয়ে কি হয়েছে প্রবাহিত হয়েছে, ভুটান, ভারত, বাংলাদেশ এবং চীনের মধ্যে কি হয়েছে প্রবাহিত হয়েছে। ঠিক আছে। তারপর আমরা বলতেছি কোনটি নদ, এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে আসছে। তাহলে দেখি মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র। তাহলে কী হবে বলো তো, ব্রহ্মপুত্র হচ্ছে বাংলাদেশের নদ। তারপরে বলছি বাংলাদেশের সবচেয়ে নাব্যতম নদী কোনটি। আমরা যখন বলেছি নাব্যতম, গভীরতম এবং প্রশস্ততম নদী তখন কি বলছি আমরা, তখন হচ্ছে মেঘনা, তখন কি উত্তর হবে মেঘনা। তারপরে আমরা বলছি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি। আমরা বলেছি বাংলাদেশের একমাত্র খরস্রোতা, সবচেয়ে বেশি খরস্রোতা নদীর নাম কি, কর্ণফুলী নদী। আর এই কর্ণফুলী নদীর তীরে কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধ কেন্দ্র দেওয়া হচ্ছে কত সালে, 1962 সালে। তারপরে আমরা বলতেছি আমাদের 10 নম্বর প্রশ্নে আমরা যাই, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সম্মিলিত নদী অভিমুখে কত শতাংশ বলেছি বলতো, এটা আমরা বলেছি 33%। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনের প্রশ্নটা এসেছে। তারপর বলছি সিকোস্তি কিসের সাথে পরিচিত। নদীর ভাঙনে সর্বশান্ত জনগণকে বলা হয় নদী সিকোস্তি। আর নদীর চর জাগলে যারা চাষাবাদ করে তাদেরকে কি বলা হয়, নদী পয়স্তি। তারপরে বলতেছি কোন নদী বাংলাদেশ হতে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে, এটা হচ্ছে আত্রাই নদী। কোন নদী বলতেছি, আত্রাই নদী। তারপরে বাংলাদেশের প্রশস্ততম নদীর নাম কি, মেঘনা। এই প্রশ্নটা একবার আসছে, আবারও আসছে, এটা কত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 2017 থেকে 18 সেশনের প্রশ্ন। তাহলে বুঝতেই পারছো আমরা যা পড়াচ্ছি সেটা একেবারে প্রমাণ সহকারে কিন্তু আমাদের দেখাতে পারছি যে আসলে আমরা যা পড়াবো তার ভিতর থেকে সকল বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে যাই নদী পয়স্ত কি। এই যে বললাম নদীর চর জাগলে যারা চাষাবাদ করবে তাদেরকে বলছি কি নদী পয়স্তি। আর নদীর সিকস্তি বলেছি কাদেরকে, নদীর সিকস্তি বলেছি যে আমরা কি বলেছি, নদীর সিকস্তি বলছি যে নদীর ভাঙনে সর্বশান্ত জনগণকে বলছি নদী সিকস্তি। ব্রহ্মপুত্র নদ কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত নয়। আমরা বলেছি কি 4টা, একটা হচ্ছে ভুটান, বাংলাদেশ, ভারত এবং চীন। তাহলে আমরা কি বলছি, ভারত পেয়েছি ক নম্বরে, খ নম্বরে নেপাল। তাহলে নেপাল তো নাই, তাহলে নেপালই হবে কি উত্তর, নেপাল বাংলাদেশ এই ব্রহ্মপুত্র নদের মধ্যে দিয়ে প্রবাহিত নয়।
বাংলাদেশে কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত? এই প্রশ্নটা মোস্ট গুরুত্বপূর্ণ, হালদা নদী। এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে কিন্তু আমাদের চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। নিম্ন কোনটি নদী নয়? পদ্মা, ব্রহ্মপুত্র, তারপরে বলছি যমুনা এবং মেঘনা। কারণ আমরা কি একটা আমরা নদ পেয়েছি, সবচেয়ে বৃহত্তম নদ, তার নাম কি বলতেছি? ব্রহ্মপুত্র। তাহলে এই যে হচ্ছে আমাদের আজকের যে আমাদের যে ক্লাস হলো, এইখান থেকে তোমরা দেখতে পেলে যে আমাদের বাংলাদেশের নদ নদী যেটা আমরা পড়ালাম এর ভিতর থেকে সমস্ত প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এরকম নিয়মিত আমাদের যে ভিডিওগুলো থাকবে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের যা প্রস্তুতি, সকল প্রস্তুতি আমাদের শরীফুল জিকে পেজের পক্ষ থেকে ইনশাল্লাহ আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।